ভিডিওতে যাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্য কথাগুলো বলছিলেন তিনি আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা 5 আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। দেখা করতে পারছি না, তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম। পুলিশের প্রধানও ছিলেন সেখানে, সেনাপ্রধানও সেখানে ছিলেন। সেনাপ্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না। আসসালামু আলাইকুম। একটা বিস্ফোরক মন্তব্য করে বসেছেন এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দর্শক শ্রোতা, তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে গোয়েন্দা সংস্থা আছে সেই গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথা বলেছেন এবং ডক্টর ইউনূসকে নিয়েও বিস্ফোরক মন্তব্য দিয়েছেন এবং তিনি কার সাহায্যে দেশ থেকে পালিয়ে গেছেন সেটাও তিনি এই ভিডিওর মাধ্যমে জানিয়েছেন। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কথা বেশি বাড়াবো না, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি চলেন আমরা তার মুখ থেকে শুনে আসি তিনি কার সাহায্যে দেশ থেকে পালালেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা 5 আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। আর তার সেই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারে ইউনূসের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমাদের দেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, বাংলাদেশে একটি অদ্ভুত উদাহরণ রয়েছে। ইউনূসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেয়া, এটাই একমাত্র উপায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হল DGFI। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে, শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়েও কথা বলেন গণহত্যার নেতৃত্ব দেয়া এই সাবেক মন্ত্রী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।
ঢাকা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে সংস্থাগুলোকে দুষলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুষলেন ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীকে। আওয়ামী লীগের এই নেতার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হয় তিনি ভারতে আছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত নিজের মতামত জানান কামাল। 5 আগস্টের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা হয় কারাগারে, না হয় গা ঢাকা দিয়ে আছেন। যারা পেরেছেন দেশ ছেড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস কামালের কাছে জানতে চায়, চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে, দলটির পুনরুত্থান কিভাবে হবে। জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এ সময়ের মধ্যে আমি বহু উন্নয়ন প্রত্যক্ষ করেছি। এখন সবকিছু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। গত বছরের 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। 5829টি অস্ত্র লুট করা হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এসএসএফ এর অস্ত্রও কেড়ে নেওয়া হয়। আমি নিজে 5 এবং 6 আগস্ট ঢাকায় ছিলাম, পরে 7 আগস্ট বাড়ি ছাড়ি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিরাপত্তার দায়িত্ব বর্তায় তার উপরই। কামাল ওই দিনের ঘটনার বিষয়ে অবগত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায়। এমন পরিস্থিতিতে নিহতের ঘটনার সাক্ষী হয়ে মরদেহ গণনা ছাড়া আর কিছুই করার থাকে না। যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেয় সেখানে তারা যখন নিজেরাই অকার্যকর হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়। আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। গোয়েন্দা তথ্যের ঘাটতি ও গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে ইচ্ছাকৃত হোক বা অন্যভাবেই হোক গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল। সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে, ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। গোয়েন্দাদের রিপোর্টের সারসংক্ষেপটাই শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে। আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে? জবাবে তিনি বলেন, আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এটাই মূল কথা। 2 বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে দেখা করতে পারছি না, তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম। পুলিশের প্রধানও ছিলেন সেখানে, সেনা প্রধানও সেখানে ছিলেন। সেনা প্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। সেনা প্রধান শেখ হাসিনাকে বলেছিলেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায়। এসব কিছুর সাক্ষী আমি নিজে। যখন আমি সেনা প্রধানকে জিজ্ঞেস করেছি, আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন। এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা প্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি, তারা যেন সব স্বাভাবিক করে। কিন্তু আপনিও দেখেছেন 5 আগস্ট কি হয়েছে। ভারতের কাছে প্রত্যাশার বিষয়ে কামাল বলেন, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সব সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল। এখন ভারত কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেজন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত। আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া, তার দেশে ফিরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ফিরে যেতে ভয় পাচ্ছি না, তবে তা কেবল তখনই সম্ভব যখন আইনের শাসন পুনরুদ্ধার করা হবে। বিচারকরা অবাধে এবং নির্ভয়ে মামলার শুনানি করতে পারবেন এবং আমাদের আইনজীবীরা আমাদের পক্ষে উপস্থিত হতে পারবেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অবশ্যই নির্বাচনে লড়ব যদি আমরা সবাই সেখানে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বার্তা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার চেয়ারে বসার কোনো অধিকার নেই। তিনি কোনো নেতাও নন, কোনো রাজনৈতিক ব্যক্তিও নন। দেশে খুব অদ্ভুত ঘটনা ঘটেছে, বাংলাদেশ এক অদ্ভুত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের উচিত তার পদ ছেড়ে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার সুযোগ করে দেওয়া, কেননা এটাই একমাত্র উপায়।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেসব তথ্য দিয়েছেন তা সত্য নয় দাবি করে এর প্রতিবাদ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এর পক্ষ থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রোপাগান্ডা চালাচ্ছে জানিয়ে প্রেস উইং এর ফ্যাক্ট চেক এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে ইন্ডিয়ান এক্সপ্রেস একদিনে একাধিক মিথ্যা বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পলাতক নেতাদের মন গড়া বক্তব্য প্রচার করা হয়েছে। তাদের দাবি করা তথ্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কারো কোনো বক্তব্য। আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছি, কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, এই মন্ত্রী, ওই মন্ত্রী, শামীম ওসমান, তারা কিভাবে পালাইলেন এইটা কিন্তু আমরা খুব কম সংখ্যক লোকই জানি তারা কিভাবে পালালেন। সেনাবাহিনীরা আমাদের আশ্বস্ত করেছিল যে তাদের হস্তক্ষেপে আছে, অনেক এমপি মন্ত্রীরা আছে। তো আমরা কিন্তু অল্প কিছু কয়েকজন মন্ত্রীকে আমরা বাংলাদেশে এখন পেয়েছি বা এখন বাংলাদেশ প্রশাসনের কাছে আছে, কিন্তু আরও যে বাকি নেতাগুলা তারা কোথায় আছে। এবং এমনও তথ্য জানা যায় যারাই বাংলাদেশে এখন পর্যন্ত আছে জেলখানাতে, তারা খুব ভিআইপিভাবে আছে, অনেক সম্মানের সহিত তারা আছে। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারা কোন অবস্থানে এখন জেল হাজতে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকে হয়তো বা দেখেছেন যে কত ভিআইপি অবস্থাতে আছে, সেই ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং ভিডিওগুলো সম্পর্কে মতামত করতে হবে। এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তিনি নিজে বলছেন যে ইউনূস সরকারের যে গোয়েন্দা, এইগুলো গোয়েন্দা দিয়ে কোনো কাজ হবে না, এগুলো হলো ব্যর্থ গোয়েন্দা। যদি গোয়েন্দা সঠিক হইতো তাহলে কিন্তু এদের ধরতে পারতো, ও তিনি নিজে বলছেন। তো যাই হোক, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস কত বড় সেটা তিনি পরিচয় দিয়েছেন। ধন্যবাদ সকলকে।